খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 10 তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ললিপপ খাবো নাকি আমরা? কলকাতা ও বাংলা দখলের কথায় বাংলাদেশিদের তুলোধনা মমতার। নন্দীগ্রাম খুনে দফায় দফায় অশান্তি, দেহ নিয়ে থানার সামনে বিক্ষোভে তৃণমূল, গ্রেপ্তার বিজেপি কর্মী। কাঁকসায় প্রয়াত বিজেপি কর্মী সন্দীপ ঘোষের পূর্ণবয়ব মূর্তি উন্মোচন। এখন নয় পরে বলবো, মহুয়ার বিরুদ্ধে বিধায়কদের নালিশ শুনে সাফ বললেন মমতা। বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে, আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রীকে। গ্রামীণ রাস্তায় বড় গাড়ি নয়, ঢুকলেই মাইনে কাটা যাবে পুলিশের, সাফ কথা মমতার। মেঘলা আকাশ, হালকা বৃষ্টি আর কদিন, আবহাওয়ার বড় আপডেট শোনালো আলিপুর। জানুন আজকের আবহাওয়ার খবর। শুভেন্দুর পাড়ায় সমবায় ভোট, কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে বলল সুপ্রিম কোর্ট, বুথে বুথে সিসি ক্যামেরাও। মেরামতির জন্য আগামী সোমবার সারাদিন বন্ধ থাকবে টালা ট্যাঙ্ক, জানালো কলকাতা পুরসভা। মুর্শিদাবাদের হরিহর পাড়ার দুর্ঘটনা, খেলতে খেলতে ছাদ থেকে পড়ে খুদের মৃত্যু। টিএমসি নেতাকে সংবর্ধনা, সিবিআই চার্জশিটে নাম থাকা কয়লা মাফিয়ার বিতর্ক। চিপসের লোভ দেখিয়ে 8 বছরের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার টিএমসি নেতা। প্রিয় দর্শক, আজকের শীর্ষ খবরগুলি শুনে নিন। প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। নন্দীগ্রাম খুনে এবার গ্রেফতার বিজেপি কর্মী, বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। এদিকে তাদের গ্রেফতারির দাবিতে মৃত তৃণমূল কর্মীর দেহ নন্দীগ্রাম থানার সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়েছেন দলের নেতা কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। মোট ধৃতের সংখ্যা বেড়ে হলো 2। তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় সোমবার সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। দুপুরের দিকে ভোলানাথ মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ময়না তদন্তের পর মৃত বিষ্ণুপদ মণ্ডলের দেহ ফিরতেই তা নিয়ে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতাকর্মী। ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি শেখ সুফিয়ান, বিধায়ক সৌমেন মহাপাত্র, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ, সহ সভাপতি শেখ আল রাজি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সরকারি সভাধিপতি সুহাসিনী কর, স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শামাসুল ইসলাম সহ অন্যান্যরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে, সেই কারণেই এই খুন। এদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। মৃত্যুর 6 বছর পরে এখনো অধরা দোষীরা। এবার তার মৃত্যুবার্ষিকীতে কাঁকসার রূপগঞ্জের বিজেপির বুথ কমিটির সভাপতি প্রয়াত সন্দীপ ঘোষের পূর্ণবয়ব মূর্তি বসালো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই মূর্তি বসানো হয়েছে বলে জানিয়েছে শহীদ সন্দীপ ঘোষ স্মৃতি রক্ষা কমিটি। সোমবার প্রয়াত সন্দীপ ঘোষের বাবা বিজয় ঘোষের উপস্থিতিতে মূর্তি উন্মোচন করা হয়। মূর্তিতে মাল্যদান করে তাকে সম্মান জানান বিজেপির বর্তমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ বিজেপি নেতৃত্বরা। এদিন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্দীপ ঘোষ, তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিহারের জাটকরিয়া, মলানদিঘি, গোপালপুরের যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের 2026-এর মধ্যেই জেলে যেতে হবে। আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সিবিআই তদন্তের আর্জি করেছি, সিবিআই তদন্ত হবেই, শাস্তি পাবেই দোষীরা। জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, আমাদের আস্থা আছে আইনের উপর। প্রসঙ্গত 2018 সালের 9 ডিসেম্বর কাঁকসার রূপগঞ্জের বিজেপির বুথ কমিটির সভাপতি সন্দীপ ঘোষ খুন হন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে তাকে খুন হতে হয়েছিলেন বলেই অভিযোগ। কারোর সঙ্গে আলোচনা ছাড়া সংগঠন চালাচ্ছেন ইচ্ছে মতো, মর্জি মাফিক রদবদল করছেন। এমনটা চললে সংগঠন চালানো কঠিন হয়ে পড়ছে দায়িত্বে থাকা স্থানীয় বিধায়কদের। কৃষ্ণনগরের সাংসদ তথা জেলা সংগঠনের সভানেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে এই অভিযোগ তুলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন নদিয়ার 6 বিধায়ক। সোমবার বিধানসভায় দেখা হতেই মহুয়ার বিরুদ্ধে সরাসরি মমতার কাছে নালিশ জানালেন তারা। তার জবাবও অবশ্য পেলেন। শুনেই মমতা সাফ জানিয়ে দিলেন, এখন নয়, জেলাওয়ারি বৈঠক যখন হবে তখন তা নিয়ে কথা বলবো। দিন 4 আগেকার কথা।
গত 5ই ডিসেম্বর কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের খামখেয়ালিপনার বিরুদ্ধে 6 বিধায়ক সরব হন। এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি নালিশ জানান 6 বিধায়ক। জেলা সংগঠনের সভানেত্রীর পদ থেকে মহুয়াকে সরানোর দাবিও ওঠে, কিন্তু এই মুহূর্তে সব নালিশকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো। তিনি সাফ জানিয়ে দিলেন, এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার যখন জেলাওয়ারি বৈঠক হবে তখনই যা বলার বলবো। অর্থাৎ এখনই নিজের আস্থাভাজন মহুয়াকে নিয়ে অভিযোগকে আমল দিতে নারাজ দলনেত্রী। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের দুর্গাপুর সংবাদ চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন। আপনি কী ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন। আপনার ভালোবাসা আমাদের শক্তি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ। জলসার মঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার বিধানসভার সামনে দাঁড়িয়ে সেই ঘোষণার ব্যাখ্যা দিলেন বিধায়ক। কোনো রাজনৈতিক নেতা বা বিধায়ক নয়, এক ইসলাম ধর্মাবলম্বী হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি ট্রাস্ট তৈরি করে তার মাধ্যমে মসজিদ তৈরি করবেন তিনি। সেই ট্রাস্টে থাকবেন বিভিন্ন মাদ্রাসার কর্তারা। হঠাৎ কেন এমন একটি সিদ্ধান্ত? হুমায়ুন কবির বলেন, ইসলাম ধর্মাবলম্বী মানুষের আবেগে সাড়া দিয়ে আমি এই ঘোষণা করেছি। বাংলার 35% নাগরিক মুসলিম, মুর্শিদাবাদের 70% মানুষ মুসলিম। তাদের আবেগকে গুরুত্ব দিয়ে এই মসজিদ তৈরি করা হবে। বিধায়ক জানিয়েছেন, আগামী 2025 সালের 6ই ডিসেম্বর সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আর মসজিদের পূর্ণাঙ্গ রূপ দিতে সময় লাগবে 3 থেকে 5 বছর পর্যন্ত। অযোধ্যায় যে বাবরি মসজিদ ছিল তার থেকেও বড় মসজিদ তৈরি হবে বলেই তিনি জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বেলডাঙার প্রায় 80% মানুষই মুসলিম। এই বেলডাঙাতেই রয়েছে রাজ্যের সব থেকে পুরনো মাদ্রাসা, যার বয়স প্রায় 111 বছর। তাই এই জায়গাকেই তিনি বেছে নিচ্ছেন বাবরি মসজিদ বানানোর জন্য। বিধায়ক আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আমন্ত্রণ জানাবেন। হুমায়ুন কবির বলেন, মসজিদ বানাবো, তাতে শৃঙ্খলার কোনো ব্যাপার নেই। আমার ধর্ম আমি করতেই পারি, আর মুখ্যমন্ত্রীও খুশি হবেন। তাকে প্রধান অতিথি হিসাবে ডাকবো। ট্রাস্টকে অনুরোধ করব তাকে আমন্ত্রণ জানানোর জন্য। তবে হুমায়ুন কবির স্পষ্ট করেছেন যে তিনি কোনো বিধায়ক হিসাবে এই সিদ্ধান্ত নিচ্ছেন না। গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকলেই পুলিশের মাইনে কাটা যাবে, সাফ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পানীয় জলের পাইপ ভাঙা থেকে রাস্তার বেহাল দশা নিয়ে সোমবারের বৈঠকে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, বেআইনি কার্যকলাপ হলে সেই বিভাগের হেড থেকে হেড ক্লার্ক কেউ ছাড়া পাবেন না। পথশ্রী প্রকল্পে 10,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন, কেন্দ্র টাকা দেয়নি, রাজ্যের নিজের তহবিল থেকে সেই রাস্তা তৈরি হয়েছে। তারপরেও সেই পথঘাটের বেহাল দশা বলে অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এ নিয়ে এদিনের বৈঠক থেকে মন্ত্রী সচিব জেলা শাসকদের কড়া বার্তা দিলেন মমতা। অভিযোগ, গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকছে, ফলে রাস্তা ভেঙে যাচ্ছে, বেহাল দশা হচ্ছে। আর এই ঘটনা ঘটছে নিচু তলার পুলিশ কর্মীদের একাংশের সাহায্যে, এমনই অভিযোগ জানিয়ে এদিন মমতার নিদান। গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকবে না, শুধুমাত্র সার, মাছ ও দুধের গাড়িকে ছাড় দেওয়া হবে। তবে পরেও যদি গ্রামীণ রাস্তায় ভারী গাড়ি ঢোকে তাহলে পুলিশের মাইনে কাটা যাবে। কোনো রাজনৈতিক নেতার গাড়ি হলেও ছাড়া হবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এলাকায় কাঁথি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, ভোটে কারচুপি রুখতে বুথে বুথে সিসি ক্যামেরাও বসাতে হবে। মূলত লোকসভা এবং বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হয়ে থাকে। সেই জায়গায় একটি সমবায় ব্যাংকের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর এই নির্দেশকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। আগামী 15ই ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাংকের 108টি আসনের প্রতিনিধি নির্বাচন। প্রতিদ্বন্দ্বিতা করছেন 430 জন প্রার্থী। কিন্তু সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষা আছে বলে ভোট গ্রহণ এবং গণনার জন্য স্কুলে জায়গা দিতে কর্তৃপক্ষ রাজি হননি। শেষ মুহূর্তে কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্র বদলানো হয়েছে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা। সোমবার সেই মামলারই শুনানি ছিল। শঙ্কর বলেন, আইনজীবীর কাছ থেকে খবর পেলাম ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ সবিস্তার হাতে আসেনি। রিপোর্ট পেলে বিস্তারিত জানাতে পারবো। দীর্ঘদিন কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করলেও তাঁর ছায়ার সঙ্গে তৃণমূলের লড়াই বলে মনে করছেন অনেকে।
আগামী সোমবার গোটা দিন ধরেই বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন, বন্ধ থাকবে পলতা জল পরিশোধন কেন্দ্র। মেরামতের জন্য 16ই ডিসেম্বর সকাল থেকে 17ই ডিসেম্বর ভোর পর্যন্ত পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। এবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিল কলকাতা পুরসভা। আর এর জেরেই চিন্তার ভাঁজ পড়ছে শহরবাসীর কপালে। সোমবার কলকাতা পুরসভার জল সরবরাহ দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতেই বলা হয়েছে, আগামী 16ই ডিসেম্বর সকাল 9টা থেকে 17ই ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত পলতা এবং টালা পাম্পিং স্টেশন বন্ধ রাখা হবে। ওই সময়ের মধ্যে সেরে ফেলা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেরামতির কাজ। আগের চেয়ে খানিক বড় ভালভ বসানোর পাশাপাশি ইলেকট্রোমেকানিক্যাল ড্রাইভ পাম্প, উচ্চ ভোল্টেজের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রাংশ সারাই করা হবে। তাছাড়া ট্যাঙ্কের লিঙ্ক সারাইয়ের কাজও সেরে ফেলা হবে এই সময়ের মধ্যেই। আর এর জেরেই 16ই ডিসেম্বর গোটা দিন পলতা ও টালা জলাধার থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। কলকাতা পুরসভার 16টি বরোর মধ্যে প্রথম 7টিতেই টালা থেকে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। জল সরবরাহ বন্ধ রাখা হবে কসবা সহ 8 নম্বর বরোর একাংশতেও। পলতা থেকে জল সরবরাহ বন্ধ রাখা হলে দুর্ভোগের মুখে পড়বেন উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারাও। 17 তারিখ সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। খেলতে খেলতে ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু খুদের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা 2.5 বছরের ওই শিশু, নাম রামিজ শেখ, অন্যান্য দিনের মতোই সোমবার সকালে ছেলেকে বাড়িতে রেখে অঙ্গনওয়াড়িতে খিচুড়ি আনতে গিয়েছিলেন রামিজের মা। ভাবতেও পারেননি কি বিপদ অপেক্ষা করছে তার জন্য। খিচুড়ি নিয়ে বাড়ি ফিরে দেখেন তার ছেলেকে ঘিরে রেখেছে পরিবার ও প্রতিবেশীরা। কাছে যেতেই দেখেন রক্তাক্ত অবস্থায় ছেলে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেলে। চিকিৎসকরা খুদেকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মা অঙ্গনওয়াড়ি যাওয়ার পর তুতো ভাইয়ের সঙ্গে বাড়ির দোতলার ছাদে খেলছিল খুদে। সেই সময় কোনোভাবে নিচে পড়ে যায়। প্রবল চোট পায় রামিজ। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খুদের এই পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, নিয়ম মেনে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মঙ্গলবার সিবিআই কোর্টে কয়লাকাণ্ডের চূড়ান্ত চার্জ গঠনের দিন। ঠিক তার একদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটের নাম থাকা এক কয়লা মাফিয়াকে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতিকে সংবর্ধনা জানাতে। জামুরিয়ার একটি গণবিবাহ অনুষ্ঠানের মঞ্চে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানালেন কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ সদরুদ্দিন ওরফে সদু। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মঙ্গলবার কয়লাকাণ্ডের চূড়ান্ত চার্জ গঠনের দিন। মোট 48 জন অভিযুক্তের নামে চার্জশিট জমা করেছে সিবিআই। সিবিআই এর এই চার্জশিটের নাম আছে জামুরিয়ার কয়লা মাফিয়া শেখ সদরুদ্দিন ওরফে সদুর। জামুরিয়া এলাকায় কুখ্যাত কয়লা মাফিয়া বলে পরিচিত এই সদু। প্রশ্ন উঠেছে, এই সদুর অনুষ্ঠানে কেন গেলেন সভাধিপতি? জামুরিয়ার দামোদপুরে একটি গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে। সেই ব্যানারে একমাত্র ছবি ছিল এই সদরুদ্দিনের। জানা গেছে, ওই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজক এই কয়লা মাফিয়া। ওই অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও তার স্ত্রী প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি। তাদের সংবর্ধনা জানানো হয়। বিষয়টি নিয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ রায়ের অভিযোগ, তৃণমূল মানেই কয়লা চোর, বালি চোর। জেলা পরিষদের সভাধিপতিকে কয়লা মাফিয়া সদু ফুলের তোড়া দিচ্ছে, এ আর নতুন কি? এটাই তো চরিত্র ওদের। অন্যদিকে বিষয়টি নিয়ে রাজ্য তৃণমূল নেতা ভি সিদ্ধেশ্বর দাসু জানান, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। বিশ্বনাথ বাউরি কেন ফুল নিয়েছেন সেটা উনিই বলতে পারবেন। তবে বিরোধীদের কাজ সমালোচনা করা, তাই কে কি বলল আমরা অত মনে রাখি না। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পক্সো আইনে মামলা রুজু করেছে। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার বাঙালজি দাসপাড়া এলাকায়।
নাবালিকার পরিবারের দাবি, রবিবার সকাল 10টা নাগাদ বছর 50-এর অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে চিপসের লোভ দেখায়। নাবালিকা বিশ্বাস করে তার সঙ্গে চলে যায়। এরপর ঘরের ভিতর নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর ওই নাবালিকা তার মাকে সমস্ত বিষয়টি জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে চাপড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত বুথ সভাপতিকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিশ। ধৃতকে পুলিশ আজ কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে পাঠায়। এক প্রতিবেশী বলেন, 8 বছরের একটা বাচ্চা মেয়েও, লোকটার বয়স 50-এরও বেশি। এইরকম অভিযোগ উঠলে মানুষের ক্ষোভ তো হবেই। যে কোনো কারণে স্ত্রীকে বের করে দিয়ে বাচ্চাটাকে ধর্ষণ করেছে। অভিযুক্তের কঠিন শাস্তি হওয়া দরকার। এ প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তৃণমূলের কেউ। তবে ব্লক সভাপতি সুখদেব ব্রহ্ম জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, তবে কেউ অন্যায় করলে চরম শাস্তি হোক। এক ধাক্কায় তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি নেমে গিয়েছে। আলমারি থেকে শুধু গরম পোশাকই নয়, বেরিয়ে পড়েছে ছাতাও। পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে দুই বঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমে ঝঞ্ঝা বাংলা ও সিকিমের উপরিভাগ দিয়ে অতিক্রম করছে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সোমবারের মতন আজ মঙ্গলবারও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুধু দার্জিলিং নয়, কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও সোমবার হালকা তুষারপাত হতে পারে। তবে সান্দাকফু, ঘুম সহ সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে প্রভাব বেশি পড়বে। দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে। এমনকি কয়েকটি এলাকার দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলাতেও। কুয়াশা বেশি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। দু এক জায়গায় দৃশ্যমানতা 200 মিটারের নিচে নামার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আলিপুর জানিয়েছে, বুধবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে, কমবে পারদ। 11 ডিসেম্বর বুধবার থেকে লাগাতার 5-7 দিন তাপমাত্রা কমতে পারে। দক্ষিণবঙ্গে আরও 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। একইভাবে আগামী শনি ও রবিবার কলকাতার পারদ 15 ডিগ্রির নিচে নামতে পারে। একই সময় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ 10 ডিগ্রির নিচে নামতে পারে। অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডার স্পেল শুরু। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।